ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালিয়েছেন, রীতিমতো তাকে পালাতে হয়েছে। তারপরে সন্ধ্যার পর থেকে কিন্তু জনতা দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং পরিস্থিতি অনুধাবন করে এবং কোথায় গেছেন সেই গন্তব্য এখনো জানা যায়নি। তবে তিনি পদত্যাগ করেছেন, তিনি দেশ ছেড়েছেন, দর্শক এটি একেবারেই নিশ্চিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। এনসিপি বর্তমানে ভয়ে থরথর করে কাঁপছে। তাদের যে এত মোটা একটা লেজ ছিল সেটা এখন গুটিয়ে ঠিক এরকম ছাতার বাঁটের মতো হয়ে পেছনে ঢুকে গিয়েছে। এটা 100% নিশ্চিত। বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা। বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে, খুশি। তারা মজা করছে, হাসাহাসি করছে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন এবং তারপর বাকি জীবনভর এদের আসলে কি ধরনের নির্যাতন, কি ধরনের মামলা হামলা, কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে তা আসলে কেউই এখন নিশ্চিত করে বলতে পারছেন না। ডক্টর ইউনূস কিন্তু উনি যে আন্তর্জাতিক লেভেলের বাটপার, এটা কি আপনারা জানেন? মানে ভাই, একটা মানুষ চিটিং করতে পারে, বাট এইরকম চিটিং। এই তো মোহাম্মদ ইউনূস সাহেব মস্ত বড় একটা ভুল করে ফেললেন। মানে তাড়াহুড়ো করতে গিয়ে এই শেষ ফিনিশিংটা দিতে গিয়ে কি ভুল করে ফেললেন। তাই সবার চোখ এখন যমুনার দিকে, কি হচ্ছে সেখানে। এবং আজকেই একটি ফয়সালা হবে, আজ রাতের মধ্যে ফয়সালা হবে এইভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। সারা দেশ জুড়ে একটা গুমট পরিবেশ। তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে, সে বিষয়ে আমি পরে বলছি। তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না। তারপরেও উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার একনেক বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কোনো কথাবার্তা হয়েছে কিনা। তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক, যদিও বলেছেন যে না, তিনি যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি। অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন কোনো কথা বলেনি যে তিনি চলে যাবেন। তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব, বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি। এই হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা। এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কুলু পেটে আছেন, সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা, শুধু বললেন, তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বেশ কর্তৃত্ব দেখানো যে ব্যক্তি, তিনি, তার কাছেও প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা। তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে। কী নিয়ে আলোচনা হয়েছে? সংস্কার নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। এই যে একটু আগে আমি বলছিলাম বেশ কর্তৃত্বের অধিকারী উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, তার হাবভাব গত 9 মাসে আমরা যা দেখেছি, কখনো মনে হয়েছে যে তিনিই গভর্নমেন্ট লিড করছেন। যাই হোক, তিনি বলেছেন, তার মুখ থেকে বেরিয়েছে যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি মুখে কুলু পেটেছিলেন সাংবাদিকদের প্রশ্ন জবাবে। তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা, অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা। আলী ইমাম মজুমদার তো তাও একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না। আর তারা দুজন কোনো কথাই বের করেননি। এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একটি বৈঠক ছিল, সেখানে যারা সচিব পর্যায়ে যারা ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব এবং সরকারি অন্যান্য কর্মকর্তা,
তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হলো। এদিকে বিকাল 5টার পরে একটি বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। এই প্রথম এক্সাম্পল সৃষ্টি করা হলো সম্ভবত গত 9.5 মাসে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি। এর আগে আমরা কি দেখেছি, প্রেস উইং থেকে বিবৃতি প্রধান উপদেষ্টার। কখনো কখনো প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন মিস্টার শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তো যাই হোক, এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এসেছে। সেই বিবৃতিতে কি বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত যে 3 প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার এবং বিচার, মানে আওয়ামী লীগের বিচার, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে, জনগণের সংশয় সন্দেহ সৃষ্টি করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশকে স্থিতিশীল রাখতে এই যে 3 প্রধান বিষয়, নির্বাচন, সংস্কার এবং বিচার, এগুলো এগিয়ে নিতে এবং স্বৈরাচারের আগমন চিরদিনের জন্য দেশে ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এই ইত্যাদি ইত্যাদি বিবৃতিতে জানানো হয়েছে। তার মানে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি, এটি সম্পর্কে ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না। তবে রোববার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে, মানে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। এটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট এবং ধারণা অনেকেই আমরা করছি যে তাকে যেতেই হবে। এদের প্রত্যেকের বিরুদ্ধে আসলে ফৌজদারি মামলা হবে। এদের বড় বড় নেতারা তাৎক্ষণিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার সাথে সাথে গ্রেফতার হয়ে যাবেন এবং তারপর বাকি জীবনভর এদের আসলে কি ধরনের নির্যাতন, কি ধরনের মামলা হামলা, কি ধরনের পতন এদেরকে সামাল দিতে হবে তা আসলে কেউই এখন নিশ্চিত করে বলতে পারছেন না। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে সবচেয়ে বিপদগ্রস্ত পেটোয়া বাহিনীর সদস্য হিসেবে তার এই ছাত্রনেতাদের ডেকে পাঠিয়ে বললেন যে তাকে ক্ষমতায় রাখার যে কোনোভাবে তারা যাতে ব্যবস্থা করে, একটা যাতে রাজনৈতিক ঐকমত্যের চেষ্টা করে, সেটা খুব স্বাভাবিক। কারণ দেখুন, আমি কেন এভাবে এই জুলাই আগস্ট আন্দোলনের নেতাদেরকে এখন পেটোয়া বাহিনীর নেতা বলছি। ডক্টর ইউনূস তার সরকারটা পরিচালনাই করেছেন এভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র, তার মানে মেধাবী ছাত্র, একটা খুবই সাধারণ পরিবার থেকে উঠে আসা হাসনাত আব্দুল্লাহ, তাকে বাংলাদেশের মবের রাজায় পরিণত করা হয়েছে গত 9 মাসে। কি ভীষণভাবে একটা দানবীয় চরিত্রে তাকে পরিণত করা হয়েছে, যিনি যে কোনো অফিসে গিয়ে ঢোকেন এবং ঢুকে এক্ষুনি করতে হবে, একেই এখন নামাতে হবে, একেই এখন বসাতে হবে। শুধু আগস্ট মাস থেকে প্রধান বিচারপতির বাড়ির সামনে সেটা শুরু করে সচিবালয়ে গিয়ে তা শেষ করেননি। এখন পর্যন্ত সারা দেশ জুড়ে তিনি আসলে এ কাজ অব্যাহত রেখেছেন। শেখ হাসিনার পতনের 6 মাস পর তার আহ্বানে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে হবে, এই হাসনাত আব্দুল্লাহর আহ্বানে 2 দিন দুরাত ধরে বুলডোজার দিয়ে ভাঙা হয় 32 নম্বরের বাড়ি। এর আগে আগুন দেওয়া হয়, ভাঙচুর হয়। দেখুন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এই সবগুলো ফৌজদারি অপরাধ। হত্যা, খুন তো বটেই। তো কেন হাসনাত আব্দুল্লাহর কথা উল্লেখ করলাম? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, সাধারণ পরিবার থেকে প্রতিযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্রটি একটা ভালো সাবজেক্টে চান্স পেয়ে পড়ালেখা করছিল, সেই ছাত্রটাকে পেটোয়া বাহিনীর প্রধান করে ক্ষমতাকে আসলে সুসংহত করলো এই অন্তর্বর্তীকালীন সরকার। আর এই অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে তারকা হিসেবে জাতির সামনে প্রেজেন্ট করলো, উপস্থাপন করলো? বিদেশ থেকে উড়িয়ে আনা লুৎফে সিদ্দিকী, বিদেশ থেকে উড়িয়ে আনা আশিক চৌধুরী, ফায়েজ আহমেদ তায়েব কিংবা খলিলুর রহমান, যারা এলেন ত্রাতার ভূমিকায়, কিংবা আলী রিয়াজ, যারা এলেন বাংলাদেশের ত্রাতার ভূমিকায়, যেন বিদেশ থেকে প্রবীণদের উড়িয়ে না আনলে বাংলাদেশ পথচ্যুত হবে, যেন বিদেশ থেকে লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরী, ফায়েজ আহমেদ তায়েবদের মতো তরুণদেরকে উড়িয়ে না আনলে বাংলাদেশের তরুণদের মধ্য থেকে কোনো মেধাবী ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না যারা অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাহিদা মতো বাংলাদেশের পরিবর্তন সাধন করতে পারেন। তার মানে গত 9 মাসে আমরা দেখলাম তারকা হলেন, সুবিধাজনক পদে থাকলেন, দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারীর ক্ষমতায় যারা থাকলেন, তাদের প্রায় সকলের পাসপোর্ট আছে, তাদের প্রায় সকলের বিদেশি নাগরিকত্ব আছে। কাজেই তারা চাইলেই উড়াল দিতে পারবেন। এমনকি উপদেষ্টাদের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা বড় অংশের দ্বৈত নাগরিকত্ব আছে।